ম্যানচেস্টারের জলে ট্যাপ ওয়াটারে কোনো ফ্লোরাইড থাকে না। তো এই হচ্ছে গিফট। একটা ডেন্টাল হাইজিনের উপরে ওয়ার্কশপ ছিল। রিওর দাঁত নিয়ে গত বছরে আমরা বেশ ভালো রকম ভুগেছি, তাই মোটামুটি দাঁত রিলেটেড কোন কোন সমস্যা বাচ্চাদের হয় বা সেগুলো থেকে প্রোটেকশান কিভাবে দিতে হবে একটু একটু হলেও আমরা ডক্টরের কাছ থেকে সেই ইনফরমেশন পেয়েছি। তবে বাচ্চাদের যাতে এই ব্রাশিংয়ের একটা ভালো অভ্যাস করে ওঠে ছোট্টবেলা থেকে, তার জন্য এখানকার নার্সারি স্কুলগুলোতে নিয়মিত বাচ্চাদেরকে ব্রাশ করানো হয়। বাচ্চাদের জন্য কী ধরনের পেস্ট আমাদের কেনা উচিত আর কতটা পেস্ট ওদেরকে ব্রাশ করার সময় দেওয়া উচিত সেসবের সাথে সাথে আমাদের প্রবাসী জীবনের আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা, তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। আজকে হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় 1:45 বাজছে। আজকে ব্লগটা অনেকটা বেলা থেকেই শুরু করছি। অ্যাকচুয়ালি সকালে গেছিলাম রিওকে স্কুলে দিতে, আমি আর মনোজিৎ দুজনেই। ওদের স্কুলে না আজকে একটা ডেন্টাল হাইজিনের ওপরে ওয়ার্কশপ ছিল। স্কুল কর্তৃপক্ষ সবাইকেই বলেছিলেন যে প্লিজ আপনারা অ্যাটেন্ড করবেন যদি পারেন। তো সেই জন্যই যাওয়া। একটা আধা ঘন্টার ছোট্ট সেশন হলো। সেখানে অনেক কিছু নতুন নতুন জিনিস এবং খুব ছোট ছোট জিনিস যেগুলো আমরা খুব একটা দেখি না, নজর আন্দাজ করে চলে যাই আর কি। তো সেই সব রিলেটেডই ইনফরমেশনগুলো ছিল, ভালো লাগলো বেশ অ্যাটেন্ড করে। তো তোমাদের সাথেও আজকে ব্লগে শেয়ার করব, তোমার বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ওদের খাবার হিসাবে দেওয়া যায় বা খাবার দেওয়ার সময় প্যাকেট ফুড স্পেশালি দেওয়ার সময় কোন কোন জিনিসটা আমরা একটু যদি খেয়াল রেখে দিই তাহলে খুবই ওদের জন্য ভালো হয়। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর চিলি সয়াবিন বানাবো, সাথে একটু সয়াবিন রাইসও বানাবো। তাই এখানে আমি সয়াবিনটা গরম জল দিয়ে একটু ভেজাতে দিলাম। আমি এখানে সয়াবিনটা গরম জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এতে করে না সয়াবিনটা খুব সফট হয়ে যাবে। আর কি বড় বড় হয়ে গেছে সাইজের, রসগোল্লার মতো। সোয়াবিনগুলো ভালো রকমভাবেই সফট হয়ে গেছে। ওগুলোর গরম জলটা ঝারিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। সকালের দিকে আকাশটা মেঘলা থাকলেও কথা ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে, আর কথা মতো সেরকম রোদও উঠেছে কিন্তু বেশ ভালো আজকে। আর তার সাথে রয়েছে তেমনি প্রচণ্ড জোরে হাওয়া। আমার লাঞ্চ হয়ে গেছে, এখন রিওর জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি, তারপরে যাব রিওকে স্কুল থেকে আনতে। এখানে আমি সুজি, দই, জুকিনি, গাজর এসব দিয়ে একটা চিলা মতো বানাচ্ছি। রিও এটাকে দোসা বলে, আর এটা খেতেও খুব ভালোবাসে এই ধরনের জিনিস আর কি। তো সেই জন্যই একটু ক্রিস্পি করে বানিয়ে রেখে যাচ্ছি, যাতে আস্তে আস্তে খুব একটা নরম না হয়ে যায়। বাচ্চারা চকলেট, পেস্ট্রি বা জুস, মিষ্টি জাতীয় যে কোনো জিনিস খেতে খুব পছন্দ করে, আর এখানে না এগুলো ভীষণ সহজলভ্য। তাই জন্য এখানে বাচ্চাদের মধ্যে দাঁতের সমস্যাও খুব বেশি দেখা যায়। দাঁতের এই সমস্যা সৃষ্টি করা জিনিসগুলো যতটা সহজলভ্য, দাঁত দেখানোও কিন্তু ততটাই কঠিন। আর প্রাইভেটে তো কোনো কথাই নেই, একটা দাঁত তুলতে গেলে প্রাইভেটে প্রায় 20 থেকে 25 হাজার টাকার মতো খরচ হয়, যেটা একটা হিউজ এক্সপেন্স। ইউকেতে রোদে জামা কাপড় শুকনো করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তবে আজকে বেশ ভালো রোদ উঠেছে আর হাওয়াও রয়েছে, তাই এক গুচ্ছ জামা কাপড় কেচে বাইরে মিলে দিয়েছি, তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে আশা করছি। সত্যি কথা বলতে চকলেট বা এই ধরনের জিনিসগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখা খুবই মুশকিল ব্যাপার। তাই বাবা মা হিসাবে আমাদেরকে একটু ভাবনা চিন্তা করে জিনিসগুলো দিতে হবে, যাতে ওদের ক্ষতিটা একটু কম হয়। ঘড়ির কাঁটায় এখন ওই 3:10-15 মতো বাজছে। রিওরও ছুটি হয়ে গেছে। আমি আর রিও অপেক্ষা করছি বাসের জন্য বাস স্টপে বসে। যখন আমরা মিষ্টি জাতীয় জিনিস বাচ্চাদেরকে দেবো তখন চেষ্টা করতে হবে ওদের মিল টাইমে দিতে, যাতে করে ওই খাবারটা ওদের দাঁতের সাথে খুব কম সময়ের জন্য স্টে করে, আর এতে করে ব্যাকটেরিয়াল গ্রোথটাও কম হবে আর ডেন্টাল ডিকেটাও প্রিভেন্ট হবে।
তবে সুগার কন্টেনিং ফুড বা জুস এগুলো অ্যাভয়েড করলে সবথেকে বেশি ভালো হয়। চলো দাও চাবি দাও। কেমন হয়েছে পরোটা? এই পরোটাই বলি, দোসা ভালো হয়েছে, খেয়ে নাও। তো এই যে তোমাদের বলছিলাম না, রিওরে স্কুল থেকে গিফট দিয়েছে এই যে কোলগেটের 3 বছরের বেশি বাচ্চাদের জন্য টুথপেস্ট দিয়েছে, 2টো দিয়েছে, আর এখানে ব্রাশ দিয়েছে 2টো। এই যে 3 থেকে 5 বছরের জন্য, ছোটদের জন্য ছিল যারা নিচু ক্লাসে পড়ে, তো এই 2টো দিয়েছে। আর এখানে দিয়েছে এই যে কেন নার্সারিতে বাচ্চাদেরকে ব্রাশ করাতে হবে, তো কিভাবে করবে সব কিছু এখানে দেওয়া আছে, একটা লিফলেট টাইপের দিয়েছে এই যে। তো এই হচ্ছে গিফট। স্পেশালি ম্যানচেস্টারের কথাই আমি এখানে বলবো। অ্যাকচুয়ালি এখানে ম্যানচেস্টারের জলে ট্যাপ ওয়াটারে কোনো ফ্লোরাইড থাকে না, তাই এই যে কন্টেন সোডিয়াম মোনোফ্লোরোফসফেট এই জিনিসটা মাত্রাটা যেন 1450 ppm হয়, লেভেলটা দেখেই পেস্ট কেনাটা দরকার। স্পেশালি বাচ্চা এবং বড় দুজনের ক্ষেত্রেই অবশ্যই দেখতে হবে জিনিসটা। হাই হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং। চল, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কার অফিস? বাবার। চলো। দেখো, সত্যি কথা বলতে আমরা রিয়েল ওয়ার্ল্ডে থাকি, তাই তুমি বাচ্চাকে বলবে ব্রাশ কর আর ও খুব সহজে ব্রাশ করে নেবে, এটা হতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় বাচ্চা ব্রাশ করার নামে কান্নাকাটি শুরু করে। তো সেই জন্য বাচ্চার ব্রাশিং টাইমটাকে একটু ইন্টারেস্টিং ওয়েতে যদি আমরা ভাবি তাহলে বোধহয় একটু ভালো হয়। হ্যাঁ, ইনিশিয়াল প্রসেসটা সত্যিই অনেক সময় সাপেক্ষ, তবে প্রথম দিকে যদি আমরা একটু ধৈর্য ধরে সময় দিই তাহলে পরের দিনগুলো আর আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে না। দিনে 2 বার তো ব্রাশ ম্যান্ডেটারি, সকালে ব্রেকফাস্টের পরে আর রাতে শুতে যাওয়ার আগে। আমারও মনে আছে ছোটোবেলায় আমি কিছুতেই ব্রাশ করতে চাইতাম না, মা ধরে বেঁধে চেপে ব্রাশ করাতো। তো সেরকমই বাবা মাকে কিন্তু ব্রাশিংয়ের সময় একটু সাথে থাকলে ভালো হয়। আর যদি পারা যায় তাহলে একটু ওই ব্রাশিং রিলেটেড কোনো নার্সারি রাইম চালিয়ে দিলে তাতে ওরা বেশি আরও মজা পায়। আর এখানকার স্কুলগুলোতেও কিন্তু এই প্রসেসটাই মেনে ব্রাশ করানো হয় বাচ্চাদেরকে। আর একজনকে দেখো হাঁ করে কি আকাশে তারা গুনছে কে জানে। চলে আয়, দৌড়ে আয়। দেখে যেহেতু এখন দিনটা বড় হয়েছে, সামনেই ইউকের ক্লক চেঞ্জ, মানে সময়টা 1 ঘন্টা এগিয়ে যাবে, সেই কারণের জন্য এখন সন্ধেটাও অনেক দেরি করে হচ্ছে। তাই আমি আর রিও একটু বাইরে বেরিয়ে পড়েছি হাঁটতে, আর হাঁটতে হাঁটতে চলে এসেছি মনোজিতের অফিসের সামনে। আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছে আমরা। হ্যাঁ, আমরা কখন এসেছি বলো? ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা। আর একে দেখো, ভেতরে বসা যায় কিনা বুঝতে পারছি না, 6টা বেজে গেছে বলে। আমি কি করে জানবো? রিও বলছিল 6টার আগে এসেছিলাম তো, যে আমি ভাবছি 6টা বেজে গেলে হয়তো তোমাদের অফিস ছুটি হয়ে যায়, যেন তো ভিজিটার্স অ্যালাউ নেই। ও চল চল চল, এই আর ওই যে দেখছে ওখান থেকে সিকিউরিটি আঙ্কেল। এখানেও তোর বদমাশি শুরু হয়ে গেছে, তোর কোনো জায়গাতেই বদমাশি শেষ নেই। হ্যাঁ, ভয় ডর কিচ্ছু নেই। এই চলে আয়, আমরা গেলাম। বাচ্চাদের ব্রাশ করানোর সময় কিন্তু আরও কিছু কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি বাচ্চার বয়স 3 বছরের কম হয় সেক্ষেত্রে বাচ্চাকে ব্রাশিংয়ের সময় একদম সামান্য পরিমাণ টুথপেস্ট দিতে হবে। আর যদি 3 থেকে 6 বছরের বয়সের বাচ্চা হয় সেক্ষেত্রে তাকে মটরশুঁটির দানার যেরকম সাইজ হয় না, ওই রকম অল্প পরিমাণ পেস্ট দিতে হবে। আর টুথপেস্টটা অবশ্যই ফ্লোরাইড কন্টেন্ট থাকতে হবে, আর সেটার মাত্রা যেন 1450 ppm হয় সেটা দেখে নিতে হবে টুথপেস্ট কেনার সময়। তো এবার রান্নাঘরে আসি। চিলি সোয়াবিনটা তো বানাতে হবে, তার জন্য ছোট ছোট করে সোয়াবিনগুলো কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট,
গোলমরিচের গুঁড়ো, নুন, একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দুটো ব্যাচে অল্প অল্প করে ভাগ করে সাদা তেল গরম করে সয়াবিনগুলোকে একদম আঁচ কমিয়ে ভালো করে ভাজতে হবে, যাতে সয়াবিনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এটা কিন্তু একটু টাইম টেকিং প্রসেস। আজকের এই ওয়ার্কশপটা থেকে আরেকটা নতুন এবং অদ্ভুত জিনিস জানলাম। যদিও এটা আমি আগে একবার শুনেছি, রিওকে নিয়ে যখন ডক্টরের কাছে গেছিলাম। সেটা হচ্ছে 3 বছরের বেশি যদি বাচ্চার বয়স হয় তাহলে ব্রাশ করার পরে ফেনাটা ফেলে দেবে, কিন্তু জল দিয়ে মুখটা ধোবে না। অ্যাকচুয়ালি এটার ফলে কি হয়, ফ্লোরাইডটা দাঁতের উপরে একটা লেয়ার তৈরি করে, যেটা ডেন্টাল ডিকেটাকে প্রিভেন্ট করে। এটাই ওনারা রিজন বললেন। ওদিকে তো আমার সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এদিকে কড়ায় তেল গরম করে 2 চামচ মতো তার মধ্যে দিয়ে দিয়েছি সব ধরনের ক্যাপসিকাম আর ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা। ক্যাপসিকাম পেঁয়াজটা কিন্তু আঁচটা বাড়িয়েই সতে করতে হবে। এবার এদিকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ, রেড চিলি সস, হোয়াইট সস বা সয়া সস নিতে পারো তার পরিবর্তে, বেশ কিছুটা ভিনিগার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবজিগুলো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একটা গুড মিক্স দেব, তারপরে অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। আবারও সয়াবিনগুলোকে সস আর সবজির সাথে ভালো করে একটা টস করে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এদিকে আমি একটু কর্নফ্লাওয়ারের স্লারি বানিয়ে নিয়েছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন দিলাম আর অল্প করে চিনি অ্যাড করলাম। ভালো করে সব কিছুকে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে ভালো করে কুক করে নিয়েছি। ব্যাস, আমাদের চিলি সয়াবিন একদম রেডি। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, চাউমিন সব কিছুর সাথেই অ্যাজ এ সাইড ডিশ কিন্তু এটা একটা বেশ ভালো রেসিপি। এনে তোর স্কুল থেকে দিয়েছে আজকে। কিরে, স্কুল থেকে কি দিল? 2টো ব্রাশ আর 2টো পেস্ট। হ্যাঁ, হ্যাপি হ্যাপি? আরে বাবা রে, খুব হ্যাপি। ভেবেছিলাম তো চিলি সয়াবিনের সাথে সয়া রাইস বানাবো, কিন্তু সেটার আর সময় হয়নি। তাই এখানে হালকা করে রুটি করে তেল দিয়ে সেটা সেঁকে পরোটার মতো বানিয়ে নিয়েছি। ডিনার করতে করতে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, আর নতুন দেখলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করে ভিডিওটাতে পেজটা একটু ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।